হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নবম, দশম ও একাদশ দ্বাদশে চাকরি বাতিল মামলার আজকের আপডেট। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত বোর্ড মেম্বারকে কোর্ট রুমে হাজিরার নির্দেশ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মাননীয় বিচারপতি সাব্বার রশিদের। আজ দুপুর 12:30টার সময় মাননীয় বিচারপতিদ্বয় এই নির্দেশ দিলেন যে স্কুল সার্ভিস কমিশনের যারা নিয়োগ সংক্রান্ত বোর্ড মেম্বার রয়েছেন তাদের প্রত্যেককে সকল বোর্ড মেম্বারকে কোর্ট রুমে হাজিরার নির্দেশ দিল মাননীয় বিচারপতিদ্বয়। তো কেন কোর্ট রুমে হাজিরার নির্দেশ দেওয়া হলো বিস্তারিত আমরা দেখে নেব বর্ডার কপির মধ্যে। আজ 8ই মার্চ 2024 তারিখে শুনানি একটু আগেই শেষ হয়ে গেল। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। তো মামলার কি বিস্তারিত আজকে কি কি উঠে এলো কোর্ট থেকে, আজ 8ই মার্চ কি কি শুনানি হলো, মাননীয় বিচারপতিরা কি কি নির্দেশ দিলেন, ইতিমধ্যে অর্ডার কপিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নেব। নবম, দশম ও একাদশ দ্বাদশে ফাঁকা এমআরশিট জমা করে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসছে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সেই ডিভিশন বেঞ্চে কি কি আপডেট উঠে এলো তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন যে নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছিল, সেখানে নবম দশমের 952 জন শিক্ষকের ফাঁকা ওএমআর শিট প্রকাশ করতে দেখেছিলাম আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই সমস্ত শিক্ষকদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে আবার মামলাগুলো ফিরে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চে আজকে মামলাটির শুনানি হয় আজ 8ই মার্চ 2024 তারিখে। তো তার বিস্তারিত আমরা জেনে নেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা, দেখুন অর্ডারের ডিটেলসটা এসছি, আমরা অর্ডারটা দেখবো। দেখুন যেদিন থেকে এই ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলো ফিরে এলো, সেদিন থেকে যে অর্ডারগুলো এসছে পরপর আমরা দেখতে পাচ্ছি যে 1 ফেব্রুয়ারি 2024 তারিখে শুনানি হয়েছিল, তার অর্ডার দেওয়া হয়েছে। 4ই মার্চ 2024 তারিখ থেকে কন্টিনিউ শুনানি হয়েছে। 4 তারিখে দুটো অর্ডার কপি এখানে আপলোড হয়েছে। দেখুন অর্ডারের ডিটেলস দেখছি, অর্ডারের ডিটেলস এখানে ডান দিকে অর্ডারগুলো এখানে পাওয়া যায়। তো 5 তারিখে শুনানি হয়েছে 5ই মার্চ। 5ই মার্চ দুটো অর্ডার কপি আপলোড হয়েছে। 6 মার্চ শুনানি হয়েছে। 6ই মার্চের দুটো অর্ডার কপি আপলোড হয়েছে। 7ই মার্চের দুটি অর্ডার কপি আপলোড হয়েছে এবং 8 তারিখ অর্থাৎ আজকের ডেটে 8/3/2024 তারিখে ইতিমধ্যেই অর্ডার কপি কিন্তু আপলোড হয়ে গেছে। মাননীয় বিচারপতিরা দেবাংশু বসাক এবং অন্যদিকে সাব্বির রশাদ মহাশয় তারা কিন্তু অর্ডার কপি আপলোড করে দিয়েছেন। তো কি কি নির্দেশ দিলেন, অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন এবং নবম, দশম, একাদশ দ্বাদশের ক্যান্ডিডেটদের জন্য, শিক্ষকদের জন্য কি কি নির্দেশ দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন সরাসরি অর্ডার কপির ব্যাখ্যা ডিটেলস শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো রকম স্কিপ না করে। তো চলুন ভিডিওটি আরো শুরু করি। কেস ডিটেলসটা আমরা যদি একটু উপর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখুন কলকাতা হাইকোর্টের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখছি মামলাটির ফাইল নাম্বার 6163/2016 এবং রেজিস্ট্রেশন নাম্বার 3064/9/2016। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু এই বিষয়টা আপডেট হচ্ছে না। এর আগের ভিডিওতে, সকালের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে 4ই মার্চ দেখা যাচ্ছে, কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। দেখুন অর্ডার কপি আপলোড হয়ে গেছে কিন্তু 8 তারিখের অর্ডার কপি। তো মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, অন্যদিকে জাস্টিস সাব্বির রশাদের বেঞ্চে এই মামলাটির বিস্তারিত শুনানি চলছে। যদি এখানে আপডেট করা হচ্ছে না, যেহেতু দেখুন দুজনের বেঞ্চ ডিভিশন বেঞ্চ, অথচ লেখা রয়েছে সিঙ্গেল বেঞ্চ। সুতরাং এখানে এই যে আপডেট অ্যাপলেট সাইটে কেস ডিটেলস সেখানে কিন্তু একটু গন্ডগোল রয়েছে, তারা কিন্তু এখন আপডেট করেনি। তো যাই হোক, আমরা যেটা পিটিশনার দেখতে পাচ্ছি বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে নেক্সট ডেট 4 তারিখ থাকলেও আমরা একটু আগে দেখলাম, দেখুন নিচের দিকেই দেখলাম 8 তারিখে আজকের শুনানি কিন্তু কমপ্লিট হয়েছে। তো চলুন আমরা অর্ডার কপির ডিটেলসটা একবার দেখে নেব। তো আমরা সরাসরি অর্ডার কপিতে চলে এসে দেখুন 8/3/2024 তারিখে, 8ই মার্চ 2024 তারিখে একটু আগে কিন্তু শুনানি কমপ্লিট হয়েছে। মামলাটি লিস্টেড ছিল 21 থেকে 369 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। মামলার কোর্ট নাম্বার 29 নম্বর কোর্ট নাম্বারে মামলাটির শুনানি হয়েছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, অন্যদিকে মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। তো মামলাটির রিট পিটিশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি WPA 30649/2016। পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে আরেকটি পিটিশন রয়েছে এখানে WPA 2613/2018 বসন্ত দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আরো অনেকগুলো পিটিশন কিন্তু রয়েছে এই মামলার সঙ্গে জড়িয়ে, অনেকগুলো ক্যান ফাইলে জড়িয়ে রয়েছে। পরপর টোটাল আমরা যে অর্ডার কপিটা আমরা দেখতে পাচ্ছি এর আগের মতোই টোটাল এখানে 59টি পেজ রয়েছে। 59টি পেজের ম্যাক্সিমাম পেজে কিন্তু এই অর্ডার কপির অর্ডার ডিটেলসটা, মানে আপনার অর্ডারের কপির নাম্বারটা লিখতে লিখতেই, ক্যান ফাইলের নাম্বারগুলো লিখতে লিখতেই কিন্তু পেজগুলো ভরাট হয়ে গেছে।
তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব, একদম লাস্টের দিকে চলে যাব। অর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি কোন পিটিশনের সঙ্গে, কোন মামলার সঙ্গে বা কোন ম্যাটের সঙ্গে কারা কথা বলছিলেন, কারা অ্যাডভোকেট রয়েছেন, তার ডিটেলসটা এখানে পরপর রয়েছে। প্রচুর অ্যাডভোকেটরা কিন্তু এখানে জড়িয়ে রয়েছেন। তো আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব সরাসরি। আজকের 8ই মার্চ 2024 তারিখে কি অর্ডার দিলেন সেই অর্ডারটার দিকে আমরা সরাসরি নজর রাখবো। তো অর্ডার কপির মূল বক্তব্যের প্রথম প্যারাতে যেটা বলা হচ্ছে, ডক্টর সুতনু পাত্র, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন সুতনু পাত্র, তার কথা বলা হচ্ছে, ইজ আনএবল টু অ্যাসিস্ট দ্য কোর্ট অন কোয়ারিজ রাইজ। দেখুন মামলা কিভাবে ডিলে হয় তার কিন্তু প্রমাণ এখানে আমরা লক্ষ্য করতে পারছি। মিস্টার সুতনু পাত্র, স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট, তিনি কিন্তু আজ উপস্থিত হতে পারেননি। এর আগের দুদিনের শুনানিতেও আমরা দেখেছি মিস্টার সুতনু পাত্র তিনি কিন্তু প্রেজেন্ট হতে পারেননি। তিনি আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তী দিনের জন্য তাকে সময় দেওয়ার জন্য, কিন্তু সেটাও দেখা গেল পরবর্তী দিনে অর্থাৎ আজকে কিন্তু তিনি আনএবেল ছিলেন, আজকেও কিন্তু কোর্টরুমে উপস্থিত হতে পারেননি। এই সমস্ত অ্যাডভোকেটদের জন্যই কিন্তু এই সমস্ত মামলাগুলো দীর্ঘদিন ধরে শুনানি চলছে, অথচ দীর্ঘদিন দিনের পর দিন বিচারপতিদের সদিচ্ছা থাকলেও এই সমস্ত অ্যাডভোকেটদের জন্যই কিন্তু মামলাগুলোর সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছতে পারছে না, জাজমেন্ট আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। হি ওয়াজ আনএবল টু রেসপন্ড টু দ্য কোয়ারিজ অন আর্লিয়ার ডেট অফ হিয়ারিং অলসো। এর আগের যে ডেটগুলো ছিল সেখানেও কিন্তু তিনি আনএবল ছিলেন, সেখানে কিন্তু রেসপন্স করতে পারেননি। তার যে সমস্ত কোয়ারিগুলো ছিল সেখানে কিন্তু তিনি ডিটেলস হিয়ারিং শুনানি করাতে পারেননি। হি সাবমিটস ফার্দার দ্যাট, তিনি আরো সাবমিট করেছিলেন যে কোয়ারিজ ইনস্ট্রাকশন অন দ্য কোশ্চেন, যে সমস্ত কোশ্চেনগুলো তিনি ইনস্ট্রাকশন দেবেন সেগুলো তিনি এখানে ফুলফিল করবেন, কিন্তু তিনি কিন্তু অ্যাভেলেবেল হচ্ছেন না, তার ফলে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো তার পক্ষে দিকে রয়ে যাচ্ছে। এরপর 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দ্য কোশ্চেন রাইজড ইজ উইথ রিগার্ড টু ইনভলভমেন্ট অফ ওয়ান লিগাল এন্টিটি ইন দ্য সিলেকশন প্রসেস। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে সিলেকশন প্রসেসটা করেছে সেখানে লিগাল এন্টিটি কতটা রয়েছে, মানে আইনি অধিকার কতটা রয়েছে, আইনি ইনভলভমেন্ট কতটা রয়েছে, আইন সংক্রান্ত বিষয় কতটা মান্যতা দিয়ে করা হয়েছে, সেইটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এখন স্কুল সার্ভিস কমিশন যে সিলেকশন প্রসেস করেছিল 2016 সালে, সেটি কতটা আইনিভাবে স্বচ্ছ রয়েছে, কতটা আইন মেনে তারা নিয়োগ প্রক্রিয়া করেছিল, সেই বিষয়টা নিয়ে একটা কোশ্চেন চিহ্ন দেখা দিচ্ছে, কোশ্চেন অ্যারাইজ দেখা দিচ্ছে। The issue of involvement of such legal entity was raised in the report of the Central Bureau of Investigation। অর্থাৎ সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে তারা কিন্তু এই ধরনের একটা কোশ্চেন মার্ক নিয়ে আসে যে লিগাল এন্টিটি বা তার রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে এই ধরনের ইনভলভমেন্ট রয়েছে, যে স্কুল সার্ভিস কমিশন তারা যথাযথ আইন মেনে তারা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছে কিনা। Such report was placed extensively by learned senior advocate Mr. কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন প্রিভিয়াস ডে। অর্থাৎ গতদিন মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই আইন সম্পর্কে বা যে রুলসগুলো রয়েছে সেই বিষয়গুলো এক্সটেন্সিভলি ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এরপর যেটা বলা হচ্ছে, therefore we thought it prudent to invite the attention of the learned counsel for the SSC to seek a response with regard thereto। যে লিগ্যাল কোশ্চেনটা লক্ষ্য করা যাচ্ছে বা এই মুহূর্তে সিবিআই উত্থাপন করেছে, সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারে একমাত্র স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তিনিই একমাত্র দিতে পারেন। কিন্তু তিনি যেহেতু দীর্ঘদিন ধরে কোর্টরুমে উপস্থিত হতে পারছেন না, আসছেন না, এই কারণে কিন্তু এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। কেননা এই প্রশ্ন সংক্রান্ত বিষয়ে তার মতামত অবশ্যই প্রয়োজন রয়েছে। এর পরের প্যারাগ্রাফতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতিরা। কি বলেছেন আমরা দেখব। সিন্স ডক্টর সুতনু পাত্র স্কুল সার্ভিস কমিশন নিয়ে কথা বলছিলেন, ইজ আনএবল টু অ্যাসিস্ট আস অন দিস অ্যাসপেক্ট। এই সংক্রান্ত বিষয়ে আইনি যে লিগ্যাল পয়েন্টটা উঠে এসে সেই বিষয়ে যেহেতু মিস্টার সুতনু পাত্র তিনি অ্যাসিস্ট করতে পারছেন না, তিনি সহায়তা করতে পারছেন না বা তিনি তার বক্তব্য পেশ করতে পারছেন না, সেহেতু কোর্ট কি মনে করছে, বিচারপতিদ্বয় তারা কি মনে করছে, ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট, এই বিষয়টা যথাযথ হবে, সঠিক হবে যে কি the entire board members of school service commission is physically present today at দুপুর 12:30টার সময়। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত মেম্বাররা রয়েছে, বোর্ড মেম্বাররা রয়েছে, তার এন্টায়ার বোর্ড মেম্বার, সমস্ত বোর্ড মেম্বারকে আজ দুপুর 12:30টার সময় কলকাতা হাইকোর্টের এই কোর্ট রুমে তাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, তাদের থেকে বিস্তারিত শুনে নেবে মাননীয় বিচারপতিদ্বয়। যেহেতু সুতনু পাত্র তিনি দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকতেন, বারবার আসবো আসবো করেও আসতে পারছেন না, সেহেতু পুরো বোর্ড মেম্বারকে, স্কুল সার্ভিস কমিশনের বোর্ড মেম্বার প্রত্যেক ক্যান্ডিডেটকে তারা কিন্তু ডেকেছে কোর্ট রুমে, ডেকে তাদেরকে বিস্তারিত শুনানি করিয়ে বিস্তারিত কি কি ঘটনা ঘটেছিল, আইনি কি কি পয়েন্ট ছিল, সমস্ত বিষয় কিন্তু তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছেন মাননীয় বিচারপতিদ্বয়। লার্নেড অ্যাডভোকেট অন রেকর্ড অফ এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের লার্নেড অ্যাডভোকেট যিনি রয়েছেন, ইজ রিকোয়েস্টেড
তাকে জুনিয়র যিনি রয়েছেন তাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু কমিউনিকেট দিস অর্ডার টু বোর্ড মেম্বার ফোরথুইট, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি জুনিয়র রয়েছেন তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই অর্ডারটিকে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের যে যারা বোর্ড মেম্বার রয়েছে তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দিতে বা তাদের সঙ্গে যোগাযোগ করতে, যাতে আজ দুপুর 12:30টার মধ্যেই তারা যেন কোর্ট রুমে এসে প্রেজেন্ট থাকতে পারে। ডক্টর সুতনু পাত্র শেখ লিভ টু রিটায়ার, ডক্টর সুতনু পাত্র হয়তো তার রিটায়ারমেন্টের টাইম হয়ে এসে তার জন্য তিনি তার আগে থেকে ছুটি নিতে চাইছেন, এমন কিছু একটা ব্যাপার রয়েছে। দিস প্রেয়ার মে বি কনসিডার is presence of board members as and when they arrive, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে বোর্ড মেম্বাররা রয়েছে তারা যখন আসবে কোর্টরুমে তাদের সামনে বিস্তারিত শুনানি হবে, তারা কিভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল, আইন মেনে তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছে, সমস্ত ডিটেলস তাদের থেকে শুনে অ্যাডভোকেটরা থাকবেন তাদের সামনে, সবার সামনে কিন্তু তারা তাদের উত্তর দিতে হবে। ফাঁকা ওএমআর শিট কেন তারা জমা করেছে, কি তার প্রমাণ বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে। সেই ফাঁকা ওএমআর শিট জমা করে তারা কিভাবে চাকরি পেলো বা তারা কিভাবে মেরিট লিস্টে এলো, সেই বিষয়গুলোও কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে আসতে পারে। তবে স্কুল সার্ভিস কমিশনের বোর্ড মেম্বারদের দুপুর 12টার সময় ডাকা হয়েছে, তার আগেই কিন্তু এই অর্ডার কপিটা আপলোড হয়ে গেছে। দেখা যাক পরবর্তী সেকেন্ড পার্টের জন্য আপলোড হয় কিনা অর্ডার কপি, তো সেদিকে আমাদের নজর থাকবে। তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তার আধিকারিকদের সঙ্গে মাননীয় বিচারপতিদ্বয়ের সঙ্গে কি কথোপকথন হয়েছে চলুন আমরা সরাসরি বিস্তারিত জেনে নিই। তো নির্ধারিত সময়ের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আরো দুজন স্কুল সার্ভিস কমিশনের অধিকর্তা আজ কোর্ট রুমে গিয়ে হাজিরা দেন। এসএসসির আইনজীবীকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, আপনারা কি লুকাতে চাইছেন এবং কেনই বা লুকাতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশনের বর্তমান যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি এসএসসির এই মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন। তার অর্ডার কপির মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে ডক্টর সুতনু পাত্র তিনি শেখ লিভ টু রিটায়ার, অর্থাৎ এই মামলা থেকে তিনি অব্যাহতি চাইছেন বা এই মামলা তিনি আর শুনবেন না বা এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। এসএসসির ওএমআর মূল্যায়ন সংক্রান্ত এবং মূল্যায়নকারী সংস্থা নাইসা সম্পর্কিত বেশ কতগুলো প্রশ্ন করেন মাননীয় বিচারপতি। এসএসসির আইনজীবী জানান আজ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, পরের দিন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে অ্যান্সার জেনে তারপর তিনি কোর্টকে অ্যান্সার দেবেন। আমরা অর্ডার কপির মধ্যেই পরপর দেখছিলাম তিনি পরপর 3 দিন ধরে সেরকম ভাবে কোর্ট রুমের মধ্যে প্রেজেন্ট থাকছিলেন না। বিচারপতি তখন বলেন এভাবে মামলা চালানো যায় না, যখনই প্রশ্ন করি তখনই সময় চাইলে মামলার গতি এগোবে কি করে? এই এজলাসে কিভাবে শুনানি হয় আপনি সবকিছুই দেখছেন, ঘরের মধ্যে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, শেষ 4-5 দিন বসার মতো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। অন্যান্যরা কি বক্তব্য রাখছে, কি বক্তব্য উঠে আসছে, ঠিক করে লিখবো কি করে সেগুলো? আমাদের কোর্টরুমের এজলাস অনেক ছোট, এসএসসির মতো এত বড় বড় বিল্ডিং আমাদের নেই। আপনাদের যেমন একটা বিল্ডিং এ নিয়োগপত্র দেন আপনারা, আরেকটা বিল্ডিং এ ইন্টারভিউ নেন, একটা বিল্ডিং থেকে এসএমএস পত্র পাঠান, আরেকটা বিল্ডিং এ আপনারা কাউন্সিলিং করান, এত বিল্ডিং আমাদের নেই। ইতিমধ্যেই সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে ডেটা স্ক্যান্টিক নামে একটা সংস্থা, সেই সংস্থার নাম সেখানে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওএমআর মূল্যায়ন এবং স্ক্যান সংক্রান্ত ক্ষেত্রে এই সংস্থাটির বিশেষ ভূমিকা রয়েছে বলে সিবিআই জানিয়েছে তার রিপোর্টে। বিচারপতি এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করেন সেই রিপোর্ট আপনি পড়েছেন? চেয়ারম্যান তিনি তখন বলেন এই ধরনের সংস্থার নাম আমি প্রথম শুনছি। ফেব্রুয়ারি মাসে এই হলফনামা এই এফিডেভিট জমা পড়েছে, কিন্তু মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু সেটা পড়ারও কোনো রকম ভাবে সময় পাননি। কত মানুষের জীবন জড়িয়ে আছে এই মামলার সঙ্গে, মন্তব্য করেন মাননীয় বিচারপতি। তখন এসএসসির চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি বলেন আগামী সোমবার পর্যন্ত আমাকে সময় দিন, সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানির জন্য ফিক্সড করা হয়েছে, অর্থাৎ আগামী 11ই মার্চ 2024 তারিখে মামলাটির পরবর্তী শুনানি বিস্তারিত সেদিন জন্য লিস্টেড হয়েছে। তো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।